ইনকামটা তো যার পার্সোনাল ব্যাপার, আমার ইনকাম যে না আপনি বা কি করবেন। প্র্যাঙ্কিং আপনাকে ছাড়লো নাকি আপনি প্র্যাঙ্কিংকে ছেড়েছেন? যে মানুষটাকে আমি সম্মান করি, আমি তাকে সেই সম্মানটা দিতে পারছি না, সেখান থেকে কুইট করে ফেলাটা বেটার। কাউকে ডেকে এনে রোস্ট করে, কেউ রোস্ট করতে চাইলে আসলে তো কিছু করার নাই। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান, আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময় তরুণ একজন অভিনেতা সাগর মির্জা। অনেকেই আমি দেখেছি যে আমাদের ইউটিউব চ্যানেলে এসে কমেন্টসে লিখতেন যে সাগর মির্জা একটা ইন্টারভিউ দেখতে চাই। আশা করি তাদের স্বপ্নটাই আজকে পূরণ হচ্ছে, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি। রোজা রমজানের দিন, রোজা কেমন চলছে? রোজা রাখছি আলহামদুলিল্লাহ। সবগুলা? সবগুলো ইনশাআল্লাহ। রোজা রাখাটা আপনার জন্য ফরজ হয়ে গেছে। ঈদের প্রস্তুতি কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো। মানে কোন প্রস্তুতির কথা বলেন? ঈদ প্রস্তুতি অনেক রকম হয়। সার্বিকভাবে বলেছি আমি আলহামদুলিল্লাহ, আর সেটা কর্মব্যস্ততা বলেন, পার্সোনাল লাইফ বলেন, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি কর্মব্যস্ততা সম্পর্কে আগে জানতে চাই। ঈদে আসলে কি কি কাজ করলেন, কি কি নাটক আসছে? এখন পর্যন্ত মোটামুটি 12-15টা প্রজেক্ট আমি করেছি বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন চ্যানেলের। সো ঈদে হচ্ছে RTV থেকে একটা প্রজেক্ট আসবে, নাটকটার নাম হচ্ছে তুমি কি আমাকে সন্দেহ করো। এটা হ্যাঁ, আমি আপনাকে সন্দেহ করি। আচ্ছা হ্যাঁ, তারপরে? এটা পরিচালনা করেছেন মেহেদী রনি ভাই। এছাড়া আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, জানেন কিনা জানি না, মির্জা এন্টারটেইনমেন্ট। এখান থেকে আমি একটা সিরিয়াল প্ল্যানিং করছি, আরও বেশ কিছু স্পেশাল প্রজেক্ট আসবে। আচ্ছা, আপনি যেহেতু অভিনয় করছেন, আমি অভিনয় প্রসঙ্গে আসি। এই অভিনয়ের সঙ্গে আসলে আপনি যুক্ত হলেন কিভাবে? আমি আসলে অভিনেতা হতে চাইতাম না ছোটোবেলা থেকে, তবে ছোট থেকেই হয় না যে কালচারাল প্রোগ্রামগুলোর সাথে একটা সম্পৃক্ততা ছিল সবসময়। সেটা স্কুল লাইফে, যেমন আমি নাচতে খুব ভালোবাসতাম একটা সময়, যদি অনেক ভালো যে নাচতে পারি তাও না, চেষ্টা করতাম আর কি। মানে ছোটবেলায় নাচুনি ছিলেন টুকটাক বলতে পারেন, অনেকটা ওই রকম আর কি। তো তারপর হচ্ছে যে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার চেষ্টা করতাম। সো ধীরে ধীরে ওইখান থেকে আসলে এই প্রবণতাটা আসে আর কি, এবং আমি হঠাৎ করেই আসলে অভিনয়ে জড়িয়ে যাই। আর কি কি পারেন? নাচ পারেন, অভিনয় করছেন, এই তো এর মধ্যে আছে। মানে এইটাই আমি একটু তাহলে যে বলেন যে হঠাৎ করে আমি অভিনয়ে জড়িয়ে গেছি, ইনটা কিভাবে হলো অভিনয় জগতে, শুরুটা বা প্রবেশ করলেন কিভাবে? আচ্ছা, যেটা হচ্ছে আমি একটা সময়, এটা বোধহয় 2016-এ, আমি তখন সালমান মুক্তাদির ওনার প্রচুর ভিডিওস দেখতাম, এবং তখন আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি ইউটিউবার হব। সো আমি তখন নিজে নিজে চেষ্টা করতাম কিভাবে ভিডিও এডিট করে, কীভাবে মানে সিনেমাটোগ্রাফি সম্পর্কে একটু জানার চেষ্টা করতাম। ধীরে ধীরে এগুলোর সাথে ইনভলভ ছিলাম। সো একটা সময় পর যে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা এক কাজ করি, একটু অভিনয় করার চেষ্টা করি। তো আমার মামা ছিলেন, উনি আমাকে তখন জানায় যে তুমি যদি অভিনেতা হতে চাও তাহলে আসলে তোমার ব্যাপারটা একটু শেখা উচিত, একটু থিয়েটারে যাওয়া উচিত। দেন আমি ফেসবুকে সার্চ করতে থাকি, আসলে তখন আমি জানতাম না আসলে থিয়েটারটা কী। দেন আমি একটা চাষারাতে একটা থিয়েটার ছিল, উঠান থিয়েটার, এবং ওখানে আমার ওস্তাদ শোয়েব মনির ভাই, ওনার থিয়েটারে জয়েন করি। ওখান থেকে ধীরে 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 হচ্ছে মূল মিডিয়াতে আসা। মূল মিডিয়াতে আসা। আপনার ক্যারিয়ারের সঙ্গে প্র্যাঙ্কিং জড়িত আছে, এটা তো অস্বীকার করবেন না? অস্বীকার কেন করব? প্র্যাঙ্কিংয়ের সঙ্গে আসলে যুক্ত হয়েছিলেন কিভাবে? আচ্ছা, যেটা হচ্ছে প্র্যাঙ্কিংয়ের ভিডিও আগে দেখতাম, ভালো লাগতো। তো আমি, এটা প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে যে তার একটা প্ল্যাটফর্ম হোক যেখান থেকে সে তার নিজের প্রতিভা, যে আমি যে কিছু একটা করতে পারছি সেই বিষয়টা আমি দর্শককে একটু জানান দিতে চাই। সো প্র্যাঙ্কিং হচ্ছে সেরকম একটা প্ল্যাটফর্ম। সো আমি আর্থিক সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাই আমি অভিনয় করতে চাই। তো তখন আসলে প্র্যাঙ্কিংয়ে অভিনেতা নেওয়া হতো না। আমাকে সজীব ভাই যখন প্রথম নেয় তখন আমাকে বলেছে যে দেখো, আমার এখানে তো অভিনেতা প্রয়োজন নাই, আমার হচ্ছে এখানে টেকনিক্যাল পার্সন প্রয়োজন, লাইক এডিটর, সিনেমাটোগ্রাফার, এইরকম। তো আমি যেহেতু কাজ করতে চাইতাম প্র্যাঙ্কিংয়ে, তো আমি এডিটিংটা জানতাম। আমি বলছি যে ভাই ঠিক আছে, আমি এডিটর হিসেবে আপনার এখানে জয়েন করি। বলছে ঠিক আছে আসো। তো যাওয়ার পর হচ্ছে ধীরে ধীরে ছোট ছোট কিছু চরিত্রে উনি আমাকে ট্রাই করছিলেন যে আমি আসলে অভিনয়টা কতটুকু পারছি বা ওই চেষ্টাটা আমার মধ্যে আছে কিনা। ওই তো ওভাবে করেই আসলে জয়েন হওয়া। কত বছর ছিলেন প্র্যাঙ্কিং? 3 বছর। 3 বছর। তো 3 বছর পরে কে কাকে ছাড়লো? প্র্যাঙ্কিং আপনাকে ছাড়লো নাকি আপনি প্র্যাঙ্কিংকে ছেড়েছেন? প্র্যাঙ্কিং আমাকে ছাড়েনি, আমি চলে এসেছি। আচ্ছা, মানে আপনি প্র্যাঙ্কিংকে ছেড়েছেন? ছাড়িনি অ্যাকচুয়ালি, এখন আসলে কাজ হচ্ছে না প্র্যাঙ্কিং এর সাথে। কারণ সেটা তো অনেক বছর হয়ে গেছে। কত সালে ছেড়েছেন বললেন জানি? 2022-এ। 2022 সালে, এখন চলছে 2025 সাল। তো প্র্যাঙ্কিং এর সাথে বিচ্ছেদ হলো কেন? এটা আমার প্রশ্ন না, মানুষের অনেক প্রশ্ন আছে এটা নিয়ে, যেহেতু আপনাকে কিন্তু মানুষ চিনেছে প্র্যাঙ্কিং দিয়ে। রাইট। সো একটা প্রশ্ন থাকেই সবার কাছে, আমি দেখেছি প্র্যাঙ্কিং এর সঙ্গে বিচ্ছেদ হলো কেন? এইটাকে আমি আসলে বিচ্ছেদ বলবো না। লাইক দেখেন, একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমরা থাকি, অনেক ধরনের বিষয় এখানে থাকে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা কাজ করতে যেয়ে অনেক সময় আমরা অনেক কিছু ফেস করি। তো
ধরেন একজন মানুষের প্রতি আমার সম্মান আছে, আমিও ওইখান থেকে আমি আমার সম্মানটুকু চাই। যখন আমার কাছে মনে হয় যে না, এখান থেকে আমি আমার প্রাপ্য সম্মানটা পাচ্ছি না, কিংবা যে মানুষটাকে আমি সম্মান করি আমি তাকে সেই সম্মানটা দিতে পারছি না মন থেকে, সো সেখান থেকে কুইট করে ফেলাটা বেটার। আচ্ছা, মানে এরপরে আপনি প্র্যাঙ্কিং ছেড়ে দিয়েছি। তো প্র্যাঙ্কিং ছাড়ার পরে আপনার কাছে কি মনে হয়, আপনি আগের থেকে ভালো আছেন নাকি আগের থেকে আপনার মানে কাজ কমে গেছে? না, কাজ কমে যায়নি আলহামদুলিল্লাহ, বরং আমি খুব ভালো আছি। আমার ক্যারিয়ারের একটা নতুন মাত্রা যোগ করেছে প্র্যাঙ্কিং, সেই জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আসলে রাস্তাটা তো আসলে নিজের মতো করেই চলতে হয়। যখন আমি প্র্যাঙ্কিংয়ে জয়েন করিনি, সেই রাস্তাটাও প্র্যাঙ্কিংয়ে যাওয়া পর্যন্ত নিজের মতোই হেঁটেছি। এখন প্র্যাঙ্কিং থেকে চলে এসেছি, বাকিটা পথ আমি নিজের মতো করেই হাঁটার চেষ্টা করছি। সো খারাপ সময় ভালো সময় মানুষের জীবনে থাকবেই, এটা খুবই কমন একটা ইস্যু, বাট আলহামদুলিল্লাহ আই এম ফাইন এবং চেষ্টা করছি ভালো থাকার সব সময়। আচ্ছা, এক বাক্যে একটা প্রশ্ন করব, এক বাক্যে উত্তর দেবেন। সেটা হচ্ছে যে প্র্যাঙ্কিং ছাড়ার পর ক্যারিয়ার উত্তর দিকে গেছে, ভালো হয়েছে নাকি ক্যারিয়ারের জন্য খারাপ হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ। এক বাক্যে। ওকে, ঠিক আছে, এই বিষয়ে আর আগাচ্ছি না। তারপরে যে এখন তো অনেক কাজই করছেন, অভিনয় করছেন, কার কার সঙ্গে আপনার অভিনয় করা হচ্ছে বাংলাদেশে? আমি যদি বলতে চাই, মনে হয় শাকিব খানের সঙ্গেও কাজ করেছেন। জি, ওনার সাথে আমার একটা সিনেমাতে অভিনয় করা হয়েছে। অভিজ্ঞতা কেমন ছিল এটা? অভিজ্ঞতা তো খুবই চমৎকার, কারণ নর্মালি আমরা যারা ছোট পর্দায় কাজ করি, আমাদের প্রত্যেকটা অভিনয়শিল্পীর স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার। তো ওইটা ছিল লিডার আমি বাংলাদেশ, এবং আমার একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল ওই ফিল্মে। তো আমি খুব এনজয় করেছি, এবং ওনার সাথে কাজ করতে পারাটা তো আসলে প্রত্যেকের জন্য একটা ভালো লাগার বিষয়। হ্যাঁ, অবশ্যই একটা ড্রিম। বাংলাদেশের সর্বোচ্চ হায়ার লেভেলে যদি একজন থাকে নায়ক হিসেবে, শাকিব খান। হ্যাঁ, তারপর এই তো ভালো লেগেছে কাজ করে। ভালো লেগেছে। আপনাকে এখন যদি আমি প্রশ্ন করি, বাংলাদেশের মিডিয়ায় কার সঙ্গে কাজ করে সবচেয়ে বিরক্ত বোধ করেছেন? বলতে পারবেন, সাহস আছে বুকে? না, আসলে আমি কারণ এই কাজটাকে ভালোবাসি, তো কাজ ভালোবাসার জায়গায় আসলে বিরক্ততা প্রকাশ করতে নেই। আপনারা তো যেহেতু অভিনয় জগৎ, অভিনয় অনেকের সঙ্গে করেছেন, হ্যাঁ, ভালো কাজে সুনাম করা যায়, খারাপ কাজটা কেন বলতে দ্বিধা? না, খারাপ ভালো লাগেনি, হ্যাঁ একটা নাম বলে দেন না, দেখি আপনি কেমন সাহস। না, হয়েছে কি, ধরেন যে আমরা আসলে মিডিয়াতে কাজ করি, মিডিয়ার যে মানুষজন আছে ওনাদের সবাইকে ভালোবাসি। সো যে মানুষগুলোকে আসলে ভালোবাসি তাদের সবগুলো বিষয় আসলে ভালোবাসা উচিত, কারণ একটা মানুষের ভালো দিক খারাপ দিক থাকবেই। সো আমি যে তার ভালো দিকগুলোকেই ভালোবাসবো, খারাপ দিকগুলোকে ভালোবাসবো না, ব্যাপারটা তা না। আমি সবসময় চেষ্টা করি, আমি যে সেটে কাজ করি, যাদের কাছে আমার যাদেরকে আমার ভালো লাগে না, আমি তাদের খারাপ বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি সবসময়। আচ্ছা, ঠিক আছে। আপনার নিজের মুখে আপনার কয়েকটা নাটকের নাম জানতে চাই। আচ্ছা, যেমন আমি রিসেন্টলি একটা নাটক করেছি ভ্যালেন্টাইনে, এটা আমার মির্জা এন্টারটেইনমেন্ট থেকে, আপন মানুষ, যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের একজন সুনামধন্য পরিচালক এবং অভিনেতা কাজী হায়াৎ স্যার, এবং এখানে আছেন ডন ভাই। সো এবং গল্পটা আমিই লিখেছিলাম এবং আমার চ্যানেল থেকে। তার মানে আপনার তো আরও গুণ আছে, শুধু তো ওই যে নাচতে পারেন আর অভিনয় করতে পারেন তা না, লেখালেখিও করে। চেষ্টা করি, কারণ যেহেতু আমি আপনাকে প্রথমেই বলেছি আমি অ্যাজ এ ইউটিউবার হিসেবে কাজ করা শুরু করেছি। সো অভিনয় করতে চাইলে আসলে অভিনয়ের জায়গাটা তো যে খুব সহজ তা কিন্তু না। চাইলে আবার একটা বিষয় আছে, ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর দেখে আসলে অলরাউন্ডার হতে হয়। অনেকাংশে ওই রকমই। যেমন আমি যখন প্র্যাঙ্কিং ছেড়ে দিয়েছি, প্র্যাঙ্কিং ছেড়ে দেওয়ার পর তো আমার মার্কেটে আসলে ওইভাবে কোনো কাজ ছিল না, কারণ আমি কাজ করতামই প্র্যাঙ্কিংয়ে। সবাই জানতো সাগর মির্জা প্র্যাঙ্কিংয়ের আর্টিস্ট, আচ্ছা ওর কাজ বোধহয় প্র্যাঙ্কিং থেকেই নিতে হবে, যেটা নর্মালি হয়ে থাকে। তো বের হওয়ার পর আসলে অনেক ডিরেক্টররা আমাকে খুব একটা নক করতো না। সো নিজের মতো করে চেষ্টা করেছি, গল্প লেখার চেষ্টা করেছি, নাটক বানানোর চেষ্টা করেছি। সো ওভাবেই ধীরে ধীরে কাজ করা। আচ্ছা, আমি তাহলে প্রশ্ন চলে আসি, আপনার কাছ থেকে আপনার অভিনীত কয়েকটা নাটকের নাম জানতে চাই। আপন মানুষ, স্কুল প্রেমের গল্প, শুধু তোমাকে চাই। আমরা তো যখন ছোট ছোট ক্লিপস দেখে অভ্যস্ত, তো এত বড় বড় কন্টেন্ট বা এই যে ইউটিউবে যে নাটক হচ্ছে এগুলো কি আসলে দেখছে মানুষ? দেখছে তো, কারণ হচ্ছে যে মানুষ এখন রিলস তো পার্ট অফ নাটক, যে লাইক একটা নাটক করেছি, সেই নাটকের একটা রিলস আমরা ফেসবুকে আপলোড করে থাকি। এখন তো আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল বিজনেস, সো রিলসের একটা বিজনেস যেহেতু আছে, সো ওইটার একটা প্রখরতা বেড়েছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। বাট নাটকে কোনো প্রভাব ফেলেনি, বরং রিলস দেখে দেখে মানুষ নাটক দেখতে আসতেছে। সো এটা বরং ভালোই, খারাপ না। বাংলাদেশে পছন্দের অভিনেতা কি আপনার, যাদের অভিনয় ভালো লাগে, বা সেটা সিনিয়র জুনিয়র তরুণ নবীন প্রবীণ যাই হোক? আমি মোশাররফ করিম, ওনাকে ভীষণ পছন্দ করি। ওনার অভিনয় আমার খুবই চমৎকার লাগে, এবং আমার সুযোগ হয়েছিল একটা কাজ করার ওনার সাথে, সেটা অনেক আগে, এখন থেকে হয়তো 7-8 বছর আগে। আমি ওনার সাথে একটা সিকোয়েন্স অভিনয় করেছিলাম, অনলি বিকজ অফ মোশাররফ করিম। আচ্ছা, মানে রেসপেক্ট এবং একটা ড্রিম ওয়ান কাইন্ড অফ, যে মোশাররফ করিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করা। জি। আপনি তো লোকাল ভাষাতে কথা বলতে পারেন, কোন কোন ভাষায় পারেন? আমি বরিশালের ভাষা চেষ্টা করি, পারি কিনা জানি না, ঢাকাইয়া,
এই তো মোটামুটি। একটু আগে কি কোন ভাষা জানি বলছিলেন আমার সঙ্গে? ও এটা হচ্ছে চাটগায়া। চাটগায়া তো আসলে আমি পারি না, বাট আমি একটা রিসেন্টলি একটা স্ক্রিপ্টের কাজ চলছে যেখানে চাটগায়া ভাষায় কথা বলতে হবে। সো চাটগায়া ভাষায় কথা বলা তো আসলে চারটাখানি কথা না, খুবই কঠিন একটা ভাষা। তো চেষ্টা করতেছি আর কি। ঈদের প্রসঙ্গে আসি একটু, সামনে ঈদ চলে আসছে, ঈদের সময় আসলে কি করা হয় আপনার? ঈদের সময় আগের ব্যাপারটা আর এখনকার ব্যাপারটা টোটালি আলাদা। আগে ঈদ মানে যে আনন্দটা ছিল আর এখনকার ঈদের আনন্দটা একটু ডিফারেন্ট। লাইক দেখা গেছে যে আমার যেমন 30 তারিখ পর্যন্ত আমার শুটিং আছে এই মাসের, তো খুব সম্ভবত 31 অথবা 1 তারিখে ঈদ। তো যেটা হবে যে কাজ শেষ করব, তারপর ঈদের জন্য হয়তো কিছু কেনাকাটা যদি মনে হয় করব, নামাজ পড়বো, খাবো, একটু ঘুরবো, দেন আবার কাজে ব্যাক করবো। এই তো আমার কাছে একটা জিনিস মনে হয়, আমরা যারা মিডিয়ার লোক আছি না, আমাদের না ঈদটা না রোজার মাসে হয়ে যায় শুটিং করতে করতে। অনেকাংশে ঈদের আনন্দটা না ততদিনে হয়ে যায়, মানে এই যে ঈদের সময় শুটিং করি, ঈদের আড্ডা আমেজ কথাবার্তা যায় থাকে, তারপর ঈদের সময় গিয়ে আমরা আসলে রেস্টে যাই, আর মানুষ হচ্ছে ঈদ উদযাপন শুরু করে। রাইট। ডিজিটাল কন্টেন্ট দেখেন বাংলাদেশের? যেমন এই যে ধরুন আমি যেমন আপনার ইন্টারভিউ নিচ্ছি, বাংলাদেশে এমন আরো অনেকে আছে ইন্টারভিউ নেয়, তাদের ইন্টারভিউ দেখা হয়? কেমন লাগে ইন্টারভিউগুলো? মাঝে মাঝে একটু অদ্ভুত লাগে, কিছু অদ্ভুত রকমের প্রশ্ন পাই। আবার কিছু কিছু কন্টেন্ট আছে দেখতে বেশ ভালো লাগে। অদ্ভুত কোনগুলো লাগে? ধরেন বিভ্রান্তিকর কিছু প্রশ্ন, যেগুলোর আদৌ কোনো কোনো ভিত্তি নাই, আছে না, জাস্ট ফর ভিউজ আমি একটা প্রশ্ন করলাম বা একটা কিছু জানতে চাইলাম, হইতে পারে। এটা ওনাদের কাছে হয়তো নর্মাল লাগছে বলে হয়তো ওনারা প্রশ্ন করছেন বা তারা উত্তর দিয়ে যাচ্ছে, আমার কাছে একটু অদ্ভুত লাগে। ওনারা তো বলে যে ওনারা আসলে টক শো করেন বা ইন্টারভিউ করেন, ওনারা রোস্ট শো করে, মানে কাউকে ডেকে এনে রোস্ট করে। দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। যদি কেউ রোস্ট করতে চাইলে আসলে তো কিছু করার নাই না। এখন রোস্ট করার নামে ধরুন আমি রোস্ট করার নামে আপনার চোখ বেঁধে দিলাম, ধরে চোখটা বেঁধে আপনার হাতে শসা কলা ধরে দিয়ে বললাম জিনিসটা কি বলো তো? শসা কলা, তাই হবে। হ্যাঁ, সেটা আপনাকে আন্দাজ করে বলতে হবে। তো এই ধরনের ডিজিটাল কন্টেন্ট কি আসলে আমাদের করা উচিত বা আমাদের সমাজের সঙ্গে যায়, বা আপনার কাছে কি মতামত? এখন যারা করছে তাদের কাছে তো মনে হচ্ছে এটা করা উচিত। এখন আমার দৃষ্টিভঙ্গি একরকম, আপনার দৃষ্টিভঙ্গি একরকম। আমার কাছে যদি পার্সোনালি আপনি প্রশ্ন করেন, আমি এইটার পক্ষপাতিত্ব করতে চাই না বা করব না। কারণ দেখেন এখন তো এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে অনেক বাচ্চা কাচ্চারা হচ্ছে ফেসবুক স্ক্রল করে বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করে, লাইক টিকটক, যেখানে যেখানে হচ্ছে যে এই ডিজিটাল যে কন্টেন্টগুলো যায়। সো আমার মনে হয় আমরা যদি আরেকটু সুশীল, আরেকটু সুন্দর, শিক্ষামূলক এবং সেই সাথে এন্টারটেইনিং কিছু বিষয় নিয়ে আমরা তুলে ধরি, এতে করে বোধহয় একটু ভালো বাচ্চা কাচ্চাদের জন্য। এটা বিনোদন তো আসলে অনেকভাবে দেওয়া যায়, বিনোদন দেওয়ার জন্য যে আমাকে শসা কলা ধরে দিতে হবে কিংবা কানে হেডফোন লাগিয়ে পুদিনা বলতে হবে তা তো না, তাই না? আচ্ছা, যাই হোক, আবার একটা বিষয় আমি দেখেছি, আপনি দেখেছেন কিনা, যে ধরুন বড় বড় অভিনেতা যারা আছে, মিশা সওদাগর বা আমাদের দেশের ডিপজল, ইনারা তো আমাদের দেশে অভিনয় লিজেন্ড। এখন আমি যদি তাকে এনে ডেকে বলি, ডিপজল সাহেব আপনার মান্থলি ইনকাম কত, সেটা কি আসলে যায়? না, ইনকামটা তো যার যার পার্সোনাল ব্যাপার। আমার ইনকাম যে না, আপনি বা কি করবেন, সেটা আমার প্রশ্ন আছে আর কি। যাই হোক, আমরা মোটামুটি কথা বলেছি অনেক বিষয় নিয়ে। ভবিষ্যতে আপনার প্ল্যানিং কি করতে চান? অভিনয় কেন্দ্রিক সবকিছু করতে চাই, সেটা অভিনয় থেকেই থাকবেন? অভিনয় শিল্পী হিসেবে নিজেকে একটা সাকসেসফুল জায়গায় দেখতে চাই, সেটা হোক ওয়েব ফিল্মে, সেটা হোক নাটকে কিংবা ফিল্মে। কারণ এবং আমাদের শিল্পীদের অভিনয়ের সর্বোচ্চ জায়গাটা হচ্ছে ফিল্ম, নিজেকে সেখানে দেখতে চাই। কোন পর্যায়ে গেলে মনে হবে যে আপনি আসলে ক্যারিয়ারে সফল হয়েছেন? অভিনয়টাকে খুব ভালো করে জানা উচিত, আমি এখনও চেষ্টা করছি শেখার। যখন আমার কাছে মনে হবে যে হ্যাঁ, প্রপার টাইম এখন ফিল্মে যাওয়ার জন্য, তখন যাব। কারণ অভিনয়ের পরিপক্কতাটা আসলে প্রয়োজন। এখনও আসলে অভিনয়ের কিছুই জানি না। পার্সোনাল লাইফে কোনো কাজ আছে নাকি? বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী এখন পর্যন্ত করিনি। কেউ আছে? এটা তো মানুষ জানতে চায়, এটা আমার প্রশ্ন না। আচ্ছা, আবার ভাববেন না যে আমার বিয়ে বা গার্লফ্রেন্ডের কথা জেনে আপনার কি লাভ। না, সেটাই, এটা মানুষের প্রশ্ন। গার্লফ্রেন্ড তো আসলে সবারই থাকে, আপনারও যেহেতু গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড নাই, আমি বিয়ে করব মেয়ে দেখে ফ্যামিলিগতভাবে। আমার প্রশ্ন কি আসে না, আমার ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই। আগ্রহ থাকে আপনাদেরকে নিয়ে, যাদের আগ্রহ থাকে তাদেরকে আমি গেস্ট বানাই। আপনারটা জানতে চাই। আপনি এত জনপ্রিয় একজন মানুষ আপনাকে এত ভালোবাসে, পছন্দ করে, সো খুব স্বাভাবিকভাবে আপনার ব্যাপারে কিউরিয়াস। এবং আমি আপনার কিছু কিছু ক্লিপ দেখেছি, এবং এনিওয়ে যেটা বলছিলাম যে আমরা আপনার দিকে চলে যাই। একজন মানুষ প্রয়োজন জীবনে, জীবনসঙ্গী হিসেবে একজন বন্ধু প্রয়োজন, এবং জন্ম মৃত্যু বিয়ে সব কিছু উপরওয়ালা নির্ধারণ করেন। সো আমার কাছে যেটা মনে হয় যে যখন সময় হবে এবং উনি যখন ভালো মনে করবেন যে হ্যাঁ ইটস ইয়োর টাইম, তখন বিয়ে করে ফেলবো।
মানে একজন আছে, বিয়ে করাটা বাকি। বলে দেন বলতে মাঝে পারেন। মধ্যে, এই তো কনফার্ম হয়ে গেল যে মানে একজন আছে, হ্যাঁ তা হয়ে গেছে। আচ্ছা, পেজ তো আছে আপনার, জি। পেজে ইনবক্সে সুন্দর সুন্দর মেসেজ আসে না আপনার কাছে? আসে। কি আসে? মানে আসে অনেক ধরনের, সেখান থেকে একটু শুনতে চাই, মজা একটু শেয়ার করেন না মানুষের সাথে। যেমন অনেকে বলে যে রোজার মাস, মানুষ রোজা রেখে ক্লান্ত থাকে, একটু বিনোদন দেন। না, বলে যে মির্জা সাহেব আমি আপনাকে পছন্দ করি, এবং আমার অডিয়েন্সদের কাছ থেকে যখন আমি মির্জা সাহেব মানে ওয়ার্ডটা শুনি আমার কাছে খুব ভালো লাগে, এবং আমাকে মোটামুটি আমার ইন্ডাস্ট্রি ভাই ব্রাদাররা অনেকেই মির্জা সাহেব বলে ডাকে, এবং এটা আমার খুব ভালো লাগে। অডিয়েন্সদের কাছ থেকে এই ধরনের অনেক ধরনের ইয়ে পাই, টেক্সট পাই যে আপনাকে ভালো লাগে, আপনার সাথে কাজ করতে চাই, এবং পার্সোনালি অনেকে অ্যাটাচমেন্ট চায়। কি ধরনের attachment? লাইক সেটা ধরেন যে আপনাকে ভালোবাসি, আপনার সাথে সম্পর্কে জড়াতে চাই, আসে এই ধরনের। হ্যাঁ, সেটা একটু ক্লিয়ার করা উচিত। মানে পার্সোনাল অ্যাটাচমেন্ট বলে অনেক কিছু বোঝায়। আচ্ছা, না, ওই পার্সোনাল অ্যাটাচমেন্ট বলতে অনেক কিছু বোঝাইলো, আমি যেটা মিন করতেছি যেটা হচ্ছে সম্পর্কজনিত, লাইক আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে প্রেম করতে চাই, এই ধরনের। আচ্ছা, হ্যাঁ, তো ওগুলোকে আপনি ইগনোর করে দেন নাকি ঝুলায় রাখেন? ঝুলাই রাখি না, আমি তো ওই ডিরেক্টলি বলে দেন যে গার্লফ্রেন্ড আছে, প্লিজ ডোন্ট সেটা ডিস্টার্ব মি। রিপ্লাইও করি না। এই যে হ্যাং করে রাখেন, তোরা তো মনে করে যে সামথিং, কারণ নীরবতা সম্মতির লক্ষণ। না, রিপ্লাই করবেন। রিপ্লাই না করলে তো একটা মেয়ে আপনাকে বললো যে তোমাকে ভালোবাসি, হয়তো বা ভাবতে যে সে হয়তো আমাকে নিয়ে ভাবছে। ঝামেলা হচ্ছে কি, জনজনে রিপ্লাই করাটা তো ভাই মুশকিল। আচ্ছা, বুঝছেন না, ধরেন যে কথার কথা দুইজন বান্ধবী, ওরা দুজনই ধরেন আমাকে টেক্সট করলো, এখন একজনকে রিপ্লাই দিলাম, ও বলবে এই যে দেখছো আমারটা দিয়ে দিছে। সো এই জন্য হয় কি, আমি আমার অডিয়েন্স আমার সবাই আমার কাছে সমান, রিপ্লাই না দিলে কারোটাই দিব না, দিলে সবারটা দিব। কত দিল দরদি না আপনি। যে আসলে তো কেন রিপ্লাই দেন না সেটা তো বুঝি। যাই হোক, এখন একদম শেষে চলে এসেছে আড্ডার দিকে। এখন আমি যদি বলি যে দর্শকদের উদ্দেশ্যে লোকাল ভাষায় যদি কিছু করে দেখাতে চাই বা দেখাতে বলি, পারবেন? আচ্ছা, এটা হচ্ছে কি, এটা খুবই প্রিকুলিয়ার অ্যাকচুয়ালি, বাট আমি সিলেটে গিয়েছিলাম গত মাসের প্রথম দিকে। তো তখন হচ্ছে যে আমাদের একটা সংলাপ ছিল এরকম যে ফাটা খাতে যাই বাহিনী বাজি, হ্যাঁ, মানে সিলেটি ভাষা না অ্যাকচুয়ালি, বাট উনি আসলে এইভাবে করে বলতেছিল আর কি, যে ফাটা খাতে যাই বাহিনী বলছে কিতার লাগি, ও খাইবার লাগি, বুঝছেন, কি খাবার জন্য? ও খাইবার লাগি, ওখানে টুট খাইবার লাগি, বুঝছেন। মানে এটা খুবই প্রিকুলিয়ার একটা সংলাপ, বাট আমার কাছে মজা লাগছে আর কি। আচ্ছা, কিন্তু কি পাট খেতে? ওই তো পাট, এই তো ফাটা খাতে যাই বাহিনী। ও আচ্ছা, ঠিক আছে। না, সিলেটি ভাষা আমার খুব পছন্দ, সিলেটি আমারও খুব ভালো পছন্দ লাগে। কিতাবা খবর, কিতাব আল্লাহ নিয়া বালা আত্তা বালা আসেন নিয়ে আমি একটু পারি। মারাত্মক পারে না না, এই দুটোই পারি, আর পারি না। যাই হোক, এই আপনাকে হেট করে না কেউ? করে হয়তো অনেকে। কেন টের পান না? মানে এমন হয় না যে সমালোচিত হয়েছেন, সমালোচনা করে মুখের সামনে বলছে যে তুমি কি কাজ করে এগুলো? এরকম বলেনি কেউ আসলে, এটা বললে বরং ভালো, মানে এটা আমার কাছে ভালো লাগে এবং আমি অ্যাপ্রিসিয়েট করব কেউ যদি আমাকে বলে যে তোমার এই কাজটা ভালো লাগে না, কারণ আমি নিজেকে শুধরানোর জায়গাটা পাচ্ছি, বাট বলে না কেউ। কেউ বলে না, ঠিক আছে। এখন থেকে যারা ও কাজ পছন্দ করে না ডিরেক্টলি এসে বলবেন, ও কোনো মাইন্ড করবে না। না না, এটা বাক স্বাধীনতার যুগ, যে কিছু বলা যায়। ডেফিনেটলি তাই, এবং আমার দর্শকদের জন্য আমি কাজ করি। সো দর্শকদের কাছে যেটা ভালো লাগবে না আমাকে বলবে, আমি নিজেকে শুধরাবো, চেষ্টা করব চেঞ্জ করে ওনাদের মতো করে কাজ করার। ডেফিনেটলি, নো প্রবলেম। সাগর মির্জা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক আড্ডা দিয়েছি, শেষমেশ এই যে আপনার তো কিছু হেটার্স আছে, আবার ভালোবাসা মানুষ আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে চাইলে বলতে পারেন। আজকে যে অবস্থানে আছি আমি, সাগর মির্জা হয়েছে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পেয়েছি অনেক। সো ভালোবাসাটা পেতে চাই, এবং ভাই যেটা বলছিলেন যারা হেট করেন আমাকে, আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন যে কেন হেট করেন, সেগুলো সলিউশন করার চেষ্টা করব। একজন মানুষ আসলে সবার কাছে প্রিয় হতে পারে না, তো আমি হয়তো সবার কাছে প্রিয় হতে পারবো না, চেষ্টাটুকু করতে পারবো। আপনারা জানালে খুব খুশি হব, এবং আপনারা যারা আমার কাজ দেখেন, ভালোবাসেন, পছন্দ করেন, আপনাদের জন্য সবসময় আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া রাখবেন। আরেকটা বিষয় আছে, সামনে তো ঈদ, একটা ঈদ মোবারক কিন্তু প্রাপ্য। ডেফিনেটলি তাই, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঠিক আছে, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক। আর দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম সাগর মির্জার সঙ্গে, কথা বলছিলাম তার ক্যারিয়ার নিয়ে, কিছু জানতেও চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।